আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি অত্যন্ত আনন্দিত কারণ আজ আমি আলোচনা করব আমার নিজ জেলা টাঙ্গাইলের গর্ব আমাদের লাল মাওলানা অর্থাৎ মাওলানা ভাসানীকে নিয়ে। মাওলানা ভাসানীর বৈচিত্র্যময় জীবন এবং দীর্ঘ ইতিহাসের সংগ্রাম একটি পর্বে আলোচনা করা সম্ভব নয়, তাই আমি এই আলোচনাটিকে দুটি পর্বে উপস্থাপন করব। প্রথম পর্বে থাকছে 1947 সাল পর্যন্ত, অর্থাৎ ভারত বিভাজনের আগ পর্যন্ত মাওলানার লড়াই ও সংগ্রামের ইতিহাস। আল্লামা ইকবাল তার কবিতায় বলেন, যে জমির শস্য দানার ভাগ কৃষক পায় না, সে জমির সমস্ত ফসল জ্বালিয়ে দাও। সাল 1909 মাওলানা যোগ দেন ব্রিটিশ এবং সামন্ত প্রভুদের বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লবে। মাওলানা একদিন তার বিপ্লবী দলের সাথে মিলে ভুট্টার গুদামে আগুন লাগিয়ে দেন। ভাসানীর হুকুমতে রব্বানিয়ার মতাদর্শ থেকে বলা হয় এই আগুন লাগিয়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে, হুকুমতে রব্বানিয়া বিষয়টা আসলে কি? মাওলানা 1974 সালে হুকুমতে রব্বানিয়া বিষয়টা বলতে গিয়ে বলেন, শিক্ষা দীক্ষা খাওয়া পড়া ইত্যাদির প্রশ্নে জ্যেষ্ঠার নিকট যেমন হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদির কোনো বালাই নেই, মানুষের দৈহিক ও আত্মিক চাহিদার কোনো ভেদাভেদ নেই, ঠিক তেমনি হুকুমতে রব্বানিয়ার সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের ভিত্তিতে নাগরিকদের সমান সুযোগ ও অধিকার দেওয়া হইবে। আজ আর কোনো সন্দেহ নাই, একমাত্র রবুয়তের আদর্শই মানুষের শাসন শোষণ হানাহানি ইত্যাদি বন্ধ করিয়া মানবজাতিকে সুখী করিতে পারে। আমি বলিয়া থাকি, সকল সম্পদের মালিক আল্লাহ, মানুষ উহার আমানতদার মাত্র। তাই রাষ্ট্রের সকল সম্পদ প্রয়োজন অনুসারে সমানুপাতিক হারে বন্টন করিয়া ব্যক্তিগত মালিকানা উচ্ছেদ করিতে হইবে। মাওলানার এই হুকুমতে রব্বানিয়া দর্শন গভীরভাবে চিন্তা করলে বোঝা যাবে তার আদর্শে ইসলাম এবং মার্ক্সের চিন্তা চেতনার একটি যোগসূত্র রয়েছে। মাওলানা তার সমগ্র জীবনে তার আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। মাওলানা ভাসানী হুকুমতে রব্বানিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার শ্বশুরবাড়ি এলাকার রাজশাহীতে সামন্তপ্রভু এবং ব্রিটিশদের বিরুদ্ধে কৃষকদের একত্রিত করে আন্দোলন শুরু করেন, যার ফলে সেখানকার জমিদাররা তার উপর চড়াও হলে তিনি টাঙ্গাইলের কাকমারিতে চলে আসেন এবং সেখানেও তিনি জমিদারদের বিরুদ্ধে এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলে ময়মনসিংহের মহকুমায় তাকে অবাঞ্ছিত করা হয়। এরপর তিনি পাবনায় চলে আসেন এবং পাবনায় সেখানকার সুদখোর জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলে ব্রিটিশদের রুষানলে পড়ে তাকে পাবনাও ত্যাগ করতে হয়। এরপর তিনি 1926 সালে দিনাজপুরে আন্দোলন শুরু করেন এবং যার ফলে তাকে সারা বাংলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এরপর থেকেই মাওলানার আরও যাত্রা বিস্তৃত হতে থাকে এবং তিনি আসামে চলে যান এবং আসামে সেখানকার বাঙালি কৃষকদের নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এছাড়াও তিনি সুদখোর বাঙালি ব্যবসায়ীদের উপরও আন্দোলন শুরু করেন। মাওলানার রাজনৈতিক জীবন থেকে বলা যায়, খেলাফত আন্দোলন, কৃষক আন্দোলন ও অসহযোগ আন্দোলনই হাতেখড়ি। এ সময় তিনি স্বরাজ পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হন। সাল 1937 মাওলানা ভাসানী যোগ দেন নিখিল ভারত মুসলিম লীগের রাজনীতিতে এবং আসামি আইনসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসামে মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। এই সময়ে তিনি আসামের সবথেকে জনপ্রিয় নেতা হিসেবে পরিণত হয়। 1947 সালে দেশভাগের সময় আসামের মানুষ যখন বাঙালি খেদাও আন্দোলন শুরু করেছিলেন, তখন মাওলানা ভাসানীর তীব্র প্রতিবাদ এবং আন্দোলন শুরু করেছিলেন। এই জন্য আসামের সরকার তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। পরবর্তীতে যখন তিনি আসাম ছেড়ে চলে যাবেন, এই শর্তে তাকে মুক্তি দেওয়া হয় এবং 1948 সালে তিনি পাকিস্তান চলে আসেন। এবং এখন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে দেশভাগ অর্থাৎ পাকিস্তানের প্রসঙ্গে মাওলানার অবস্থান কি ছিল। মোদ্দাকে বলা যায় যে মাওলানা যেহেতু মুসলিম লীগের নেতা ছিলেন, তাই তিনি পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষেই ছিলেন। বিশেষ করে আসামের অন্তর্গত সিলেটকে পাকিস্তানের রাখার প্রসঙ্গে তার সক্রিয় ভূমিকা ছিল। বলা যায় যে তার একক প্রচেষ্টায় আসামের হিন্দুদেরও পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজি করানো সম্ভব হয়েছিল। এই জন্য সিলেটে অনুষ্ঠিত গণভোটে পাকিস্তানের পক্ষে বিপুল জয় অর্জিত হয়।